আসসালামু আলাইকুম দর্শক। আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া। আমাদের আজকের রাতের খোঁজ খবর অনুষ্ঠানে আয়োজন পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ চ্যানেলে আমাদের সাথে আজকের সম্মানিত অতিথি আ সিনিয়র পলিটিশিয়ান, রাজনীতিবিদ এবং বিজ্ঞ রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, নিরাপত্তা বিশ্লেষক এবং মেজর অবসরপ্ত আখতারুজ্জামান রঞ্জন। আখতার ভাই, অনেক, অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাতে আজকে খুব টাইট শিডিউলের মধ্যে। সারা দেশ একদিকে শেখ হাসিনার রায় দেখেছে। তার পাশাপাশি ভেতরে, ভেতরে দেশে অনেক ঘটনা ঘটেছে। আমরা নিশ্চয়ই সেগুলো পরে আগামীকাল আলোচনা করব। কিন্তু নির্বাচন, যে নির্বাচনের কথা বলছে, নির্বাচনের অনিশ্চয়তা কাটছেই না। আজকে তত্ত্বাবধায়ক সরকারের যেই রায় আসলো, কেন এইটা দ্রুত সময়ে না? সর ত কোর্ট বলল যে হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে থাকবে। এটা বৈধ। তাহলে বৈধ তো একটা এর আগে যদি অবৈধ থাকে, সে অবৈধতা তো এই রায়ের মাধ্যমে শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে এখন মানে এটা কি এর আগে বিএনপি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে ৭-৫ করেছে, ২ দলই তো করেছে। বিএনপির সময়ও কেএম হাসানকে প্রধান করার জন্য করা হয়েছে। আওয়ামী লীগ এটা বাতিলই করে দিয়েছে তাদের নিজ, নিজ স্বার্থে। এখন কি আবার এটা কোনো কৌশলী ব্যাপার? বিএনপি, জামাত ইসলামী এই জায়গায় একমত। তারা পরবর্তী সময় থেকে চায়। এখন নয় কেন? এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে নির্বাচন কমিশনের সীমানা নিয়ে বিরোধ আছে। তারেক রহমান সাহেবের আসার কথা বলা হয়। উনার জন্য বুলেট প্রুফ গাড়ি, বাস এসব বলা হয়। উনি ২ জায়গায় ইলেকশন করবেন। এখানে আরপিও সংশোধন করা হয়েছে যে কেউ ইলেকশন করতে হলে তাকে সশরীরে প্রেজেন্ট থাকতে হবে। তারেক রহমান সাহেব তার পাসপোর্ট, এনআইডি এর আগে হারিয়েছিলেন এর আগের সরকারের সময়। সেগুলোর কি অবস্থা? আদতে সময় খুব দ্রুত যাচ্ছে। আর ১৫ দিনের মধ্যে নির্বাচনের শিডিউল তফসিল ঘোষণা হওয়ার কথা। কিন্তু মানুষ কেন যেন কনফিডেন্ট হতে পারছে না। এই সার্বিক দিক বিবেচনায় আপনার মূল্যবান বিশ্লেষণ আশা করছি মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ। সালাম আলাইকুম পূর্ণিয়া। তোমার মাধ্যমে তোমার অগণিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকার চেষ্টা করবেন। প্রথম আসি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে। আমরা কিন্তু এই বিষয়ে গত ১ মাস আগের থেকে কথা বলে আসছিলাম এবং আরো আগে যখন সুপ্রিম কোর্ট প্রায় ৬০ দিনের মতো ছুটিতে গিয়েছিল, সেই ৬০ দিন আগে বলেছিলাম এরকম একটা ন্যাশনাল ইস্যু এবং একটা ক্রিটিক্যাল ইস্যুকে ঝুলিয়ে রেখে ওনাদের ছুটিতে যাওয়াটা কতটুকু মানে দায়িত্ব জ্ঞান এর পরিচয় ওনারা দিয়েছেন। আমরা কিন্তু ২ মাস আগে কথাটা বলেছিলাম। তোমার কি মনে আছে যে আমরা এবং জি, জি। ছুটি নিয়েও আমরা ব্যঙ্গাত্মক হ্যাঁ, বক্তব্য আপনি রেখেছিলাম। ছুটির শুরুর সাথে, সাথে এটা বলেছেন। হ্যাঁ, তো তারপরে আমরা বলছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, ১০ তারিখের মধ্যে হয়ে যাবে। তারপরে ১০ তারিখ চলে গেল, পরে বললাম ১৫ তারিখে রায় দিবে। হলো না, শেষ পর্যন্ত ২০ তারিখে রায় দিলেন। রায়টা মোটামুটি জনগণের বা আমাদের অনেকেরই যারা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী হয়েছে। কিন্তু আমার বিচার ব্যবস্থার উপর আস্থা আনার জন্য বিচার ব্যবস্থাটাকে যে রাজনীতির ঊর্ধ্বে উঠার যে একটা শক্তি, এই শক্তির দারুণ অনুপস্থিতি দেখতে পেলাম প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে। কারণ মনে হচ্ছে যেন বিচারটা ওদের ইচ্ছাধীন, রায় যেটা মূল্য দিবেন, যা খুশি রায় দিতে পারেন। মানে বিচারকগুলোকে জনগণের সামনে এত প্রহসনে রূপান্তরিত করা হচ্ছে যে মনে হচ্ছে বিচারটা বিচারকদের কাছে এটা মানে শিশুদের খেলার খেলনা। তারা যেভাবে খুশি খেলনা খেলতে পারবে, ভাঙতে পারবে, গড়তে পারবে, যা কিছু দিতে পারবে। তত্ত্বাবধায়ক সরকারটা পুনর্বহাল করার আপিল করার স্পিরিটটা কি ছিল, চেতনাটা কি ছিল? চেতনাটা তো এটাই ছিল, শেখ হাসিনা যে নির্বাচনে অচলাবস্থা সৃষ্টি করে গেছেন গত ১৫ বছরে, এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে বাতিল করে দিয়ে তিনি নির্বাচনটাকে যে দলীয় বা ব্যক্তির নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলেন, সেটার বিরুদ্ধে সকল মহলের প্রত্যাশা নিয়েই তো এই আপিলটা করা হয়েছে এই জুলাই বিপ্লবের পরে এই সরকারের অধীনে। সেখানে বিচার বিভাগের কাছে তো অত্যন্ত প্রত্যাশাই ছিল যে বিচার বিভাগ আমাদের সেই অধিকারটা ফিরিয়ে দেবেন, এটাই তো প্রত্যাশা ছিল। কিন্তু প্রধান বিচারপতি কেন জানি না জনগণের পালস বুঝতে পারেন নাই, জনগণের মনোভাব বুঝতে পারেন নাই। ওনারা এখনো রাজনৈতিক শক্তি প্রেরক হিসাবে কাজ করতে ভালোবাসেন। এটা হয়তো সম্ভবত অনেকটা এই জন্য হয়েছে যে উনি বারবার সেক্রেটারিয়েটে চাচ্ছেন, বাজেটটা ওনার হাতে চাচ্ছেন, সেটা পাচ্ছেন না বলে বিচার বিভাগটা অনেকটা অসন্তুষ্ট। সেজন্য তারা সব সরকারের একটা অঙ্গুলি হেলনে চলার চেষ্টা করে। আমরা বিচার বিভাগকে আলাদা করে দিয়ে গেছি, বিচার বিভাগ আলাদা করা হয়েছে। অতীতে আগেকার তত্ত্বাবধায়ক সরকার এই কাজটি সাহসের সঙ্গে করে গিয়েছে, আজকে বিচার বিভাগ আলাদা হয়েছে। কিন্তু আজকের এই রায়টা সব ছিল, সব ভালো ছিল, উনি সব বাতিল করে দিয়েছেন। কিন্তু কি কারণে, কি যুক্তিতে, কি স্বার্থে,
কাদের জন্য? উনি বললেন যে এটা এখন হবে না, পরবর্তী নির্বাচন। পরবর্তী নির্বাচন বলতে কি বোঝাচ্ছেন উনি? এই নির্বাচনের পরে পরবর্তী নির্বাচন বলছেন। তো এই নির্বাচনটা কবে হবে সেটা তো সুনির্দিষ্ট করে বলেন নাই। এখন যদি এই নির্বাচন যদি কোনো কারণে 5 বছর পিছায়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আরো 5 বছর পিছায় যাবে। এই যে এরকম অন্তঃসার শূন্য ধোঁয়াশাপূর্ণ রায় দেন একটা উচ্চ আদালত, বলেন এটা তো ভাবতে আমাদের খারাপ লাগে, ভাবতে অবাক লাগে যে এরাই আমাদের সুপ্রিম কোর্টের বিচারক, ওনাদেরকে আমরা মহামান্য বলি, সম্মান মাননীয় বলি, ওনাদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস, আমাদের সকল ভাগ্য ওনাদের হাতে নিয়োজিত, আর ওনারা এরকম খেলমি একটা রায় দিলেন। উনি কেন, কার জন্য, কার পক্ষপাতিত্ব করার জন্য বললেন এটা পরবর্তীতে এটা কার্যকর হবে? কোন স্বার্থে, কার স্বার্থে? এইটা যে কারো না কারো স্বার্থে যাচ্ছে, এইটাও কি মান্যবর বিচারক সাহেবরা বুঝেন না? অনেকে অনেক কথা বলে যে আমরা তো সবাই আসলে বাঙালি, যে যেখানে যাই আমাদের বাঙালির চরিত্রটা পরিবর্তন হবে কেমনে? আসলে কথাটা দুর্ভাগ্যজনক হলেও আজকে মানে কষ্টে বলতে হচ্ছে, আসলে আমরা বাঙালি, আসলে আমরা একটা চুতিয়া জাতি একটা, আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো নিজস্ব স্বকীয়তা নাই, মাথাটা উঁচু করে কথা বলার আমরা পারি না, সবসময় মাথা নিচু করে কথা বলি, কথা প্রসঙ্গে চলে আসে। আমাদের কথা ছিল ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলবো, এটাই ছিল জুলাই বিপ্লবের চেতনা। দেখেন তো খলিলুর রহমান সাহেবের সঙ্গে অজিত দোভালের যে ছবিটা আসছে গতকালকে, অজিত দোভাল অন্যদিকে তাকায় আছে আর খলিলুর রহমান সাহেব মাথা নিচু করে ওর হাতের দিকে তাকায় আছে, হ্যান্ডশেকটা করতেছে, এটা তাচ্ছিল্যভাবে করা হচ্ছে। বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, কোথায় আপনার আই টু আই গেল? চোখে চোখ রেখে কথা বলার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, তাদের যে প্রত্যাশা যে ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলবো, তো এই আমাদের নিরাপত্তা উপদেষ্টা তিনি নতুন পদ পেলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এই প্রসঙ্গে এনএসএ। একটু একটা ভাই ছোট্ট এই প্রসঙ্গে শুধু অজিত দোভালের এই ট্যুর নিয়ে একটা আলোচনা সোশ্যাল মিডিয়া ভরে গেছে যে উনি যে বলেছেন যে ইন্টারনাল বিষয়ে হস্তক্ষেপ করবেন না, এতে করে কি অজিত দোভাল খলিলুর রহমানকে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য প্রেসার দিয়েছে কিনা, এটা নিয়ে খুব আলাপ হচ্ছে। নিশ্চয়ই আপনার আলোচনায় এই বিষয়টা একটু দৃষ্টি দিবেন, সেটার জন্য আমি একটু সরি। সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে ফেরত আনার মতো কোনো বক্তব্য দিয়েছেন কিনা এটার কোনো প্রমাণিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কোনো মিডিয়া বলতে পারতেছে না তার সঙ্গে যে ৪৫ মিনিট আলাপ হলো, সে ৪৫ মিনিট আলাপেও উনি এই প্রসঙ্গটা এনেছেন কিনা না ভারতের মিডিয়া কনফার্ম করতে পারছে, না কোনো মিডিয়া কনফার্ম করতে পারছে। অথচ ওইটাই তো হওয়া ছিল আমার প্রেস রিলিজ, আমার মূল বক্তব্য। এবং আমার বাংলাদেশের অ্যাম্বাসেডর সাহেব হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন সেটাকেও ভারতের মিডিয়াতে ভুয়া বলা হয়েছে, এটা রিলায়েবল না বলা হয়েছে। তার মানে উনার বক্তব্যটা রিলায়েবল না, ভুয়া বলা হচ্ছে। অথচ অজিত দোভাল বলেন নাই স্পষ্ট করে যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য উনি উনার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার দরকার উনি অজিত দোভালের কাছে সেই চাপটা দিয়েছেন। উনি তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এনএসএ হয়েছেন। পৃথিবীতে এনএসএ পোস্টটা এখন অনেক বেশি আপগ্রেডেড। সে এনএসএ পর্যায়ে উনি চলে গেছেন এখন। সেই এনএসএ যদি এই বক্তব্যটা দেন, আর উনি যদি আই টু আই কথা বলতে পারেন না, উনি যার সঙ্গে হ্যান্ডশেক করছেন সেই ভদ্রলোক তার দিকে তাকাচ্ছে না। ছবিটা দেখেন না আপনি। একজন ভদ্রলোকের সঙ্গে আপনি হাত মিলাচ্ছেন, সেই ভদ্রলোক আপনার দিকে তাকাচ্ছে না, আর আপনি মাথাটা নিচু করে। আর আনফরচুনেটলি দুবালের চেয়ে আপনি একটু লম্বা বেশি। এটা হতে পারে যে আপনার মাথা নিচু করতে হইছে আপনার। কারণ আপনি একটু দুবালের চেয়ে দেখা গেল যে দুবালের চেয়ে একটু লম্বা বেশি, একটু স্বাস্থ্যসম্মত একটু বেশি বড়। তো এইজন্য হয়তো হইতে পারে মাথাটা নিচু করেছেন। কিন্তু মানুষ কিভাবে দেখবে? এইজন্য আমরা বললাম যে আসলে এজ এ হোল বাঙালি চরিত্র আমরা ক্যারেক্টার অফ হিপোক্রেটস। আমরা জাতীয় নেতাদের বলেন, সকল পর্যায়ে বলেন, প্রতিটা লোকের কথায় দেখবেন এক ধরনের কিরকম ছেলেমেয়ে। একটা অদ্ভুত জাতীয় নেতৃত্বের একটা বন্ধ্যাত্ব চলছে। আজকে আমরা অত্যন্ত আশাহত হয়েছি সুপ্রিম কোর্টের কাছ থেকে। উনি যে রায়টা দিলেন সেটা অসম্পূর্ণ রায়, এবং এটা অনেকটা বলা যায় যে এটা রহস্যপূর্ণ রায়। এই রায়টা বাংলাদেশের রাজনীতিকে আরো বেশি জটিল করবে, আরো বেশি সন্দেহের বীজ বপন করবে। এখানে বিচার বিভাগ পক্ষপাতিত্ব করছে, এই ধরনের একটি ভাব জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এটা তো প্রত্যাশিত ছিল না।
এখন থেকে আজ থেকে কেন কার্যকরী হতে পারবে না? বিচারের রায় কি 2 মাস 3 মাস 6 মাস পরে কার্যকরী হয়? বলেন? বিচারের তো রায়টা তো কার্যকরী আজ থেকেই। সেটা পরবর্তী অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে দেরি হইতে পারে। তাহলে কি আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রচলন হোক কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাক। এটাই চাচ্ছেন? এই অন্তর্বর্তী সরকারকে আপনি আরো ৩ মাসের লাইফ দিলেন। কেন? কি স্বার্থে? কি কারণে? কি প্রয়োজনে? আপনি কেন তাদের লাইফ দিলেন? আপনি কি মনে করেন আজকে যদি বলতেন যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে হবে, তাহলে তো এই সরকারকে রূপান্তরিত হতে পারতেন তত্ত্বাবধায়ক সরকার কেমন রূপান্তরিত হবে? এখানে তো তত্ত্বাবধায়ক সরকার কেমনে গঠন করা হবে এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। এবং সেই জাতীয় ঐক্যমত্য এখন নির্ভর করছে আগামী গণভোটের উপরে। কিন্তু তার উপরে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়ে গেছে। তাহলে উনি ওটাকে রেফারেন্স আনলেন না কেন? উনার চোখের আড়ালে সেটা কি করে চলে গেল? প্রেসিডেন্সিয়াল অর্ডার রেফারেন্সটা উনি কেন আনলেন না? কাজেই কেন জানি না আমরা একটা গোলামি স্বভাব আছে আমাদের মধ্যে। আমরা কেন জানি সবসময় কারো না কারো কাছে সেজদা দিতে চাই। কারো কাছে মাথা নত করতে চাই। আমরা কেন জানি নিজে মাথা উঁচু করে দাঁড়ায়া কথা বলার সাহস আমরা হারিয়ে ফেলেছি। সকল পর্যায়ে আমাদেরকে তেল দিতে হবে, তেল মালিশ করতে হবে। যেকোনো জিনিসের জন্য আমাদেরকে তোয়াজ করতে হবে। মানে আমরা কোথায় যাবো? আর পরিবেশ এমন সৃষ্টি হয়, আপনি একাও পারবেন না। একা কিছু করলেও পারবেন না। তখন আপনি বলবেন, হ্যাঁ, আপনি কারো কাছে চাইবেন না, কারো কাছে নত হবেন না। তাহলে আপনার কি করে সম্ভব হবে? অন্তত আমাদের জন্য, আমাদের উপকারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য আপনি কিছুটা নরম হন। ফলে আমাদেরকে কিছুটা নরম হইতে হয় জনগণের কল্যাণের জন্য। জনগণের কে উৎসাহিত করার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। তবে যাই হোক, আমি কথাটা শর্টকাট করি, পূর্ণিয়া। তোমার বিষয়টা নির্বাচনের অনিশ্চয়তা। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি, নির্বাচনে কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন যথাসময়ে হবে, ফেব্রুয়ারি মাসের ১ম দিকেই হবে। এতদিন একটা আশঙ্কা ছিল তত্ত্বাবধায়ক সরকারের হবে। এখন স্পষ্ট হয়ে গেল এই নির্বাচনটা ডক্টর ইউনূস সাহেব দিয়ে যাবেন। ইতিমধ্যে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেছেন। তারা এবং ভারত সহ সবাই এখন ডক্টর ইউনূসের নির্বাচনের এজেন্ডাকে সমর্থন দিচ্ছেন এবং তারাও চাচ্ছেন যে ডক্টর ইউনূস নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেশে গণতন্ত্রের পথকে সুগম করে দেওয়া হোক। পরবর্তী ধাপ কি হবে না হবে সেটা তারা ডিসাইড করবে। এখন উনি কিভাবে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করে যেতে পারেন সেটা নিয়ে ব্যস্ত। সেটা আলোচনা আমরা কালকে করব না। পোর্ট নিয়ে দরকার হলে কালকে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। যে পোর্টের দেওয়া না দেওয়া, কি হচ্ছে না হচ্ছে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমার সঙ্গে যদি সময় দাও কালকে আমরা কথা বলব। কিন্তু সরকার যে বাণিজ্য করার চেষ্টা করছে, এই ৩ মাসের মধ্যে সরকার আর কি বাণিজ্য করে জানি না। তবে জনগণের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সজাগ থাকেন। আজ থেকে যেকোনো ধরনের বিদেশি চুক্তি যেন সরকার বাস্তবায়িত করতে না পারে তার জন্য সবাই প্রস্তুত থাকেন। কারণ বিদেশি চুক্তির মধ্যে সততা নাই। এখানে অসৎ পন্থা অবলম্বন করা হচ্ছে। অসৎ উপায়ে এই চুক্তিগুলা করা হচ্ছে। এখানে কিছু লোক কামাই করে বিদেশ চলে যাওয়ার জন্য করছে। কারণ তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার পরে সরকার যে আসুক তারা এই সরকারকে পূর্ণ নিরাপত্তা দিবে এবং সেজন্য আন্তর্জাতিক পক্ষ জাতিসংঘ সহ সবাই একমত হয়েছে। দরকার পড়লে একটা হেলিকপ্টার না, এবার দরকার পড়লে আরো কয়েকটা হেলিকপ্টার বা দরকার পড়লে ওই C-29 বা C-30 প্লেন দিয়ে হলেও ওনাদেরকে নিয়ে যাওয়া হবে। দরকার পড়লে বোয়িং এ করে নিয়ে যাওয়া হবে। কাজেই উনাদেরকে ঘাবড়াতে মানা করা হয়েছে। উনাদেরকে নিরাপত্তা নিশ্চয় দেওয়া হয়েছে। উনারা নির্বাচন করেন এবং সেই নির্বাচনটা যাতে হয় সেই ব্যবস্থাও প্রধান বিচারপতি সাহেব উনার সকল বিচারক তারেক রহমানের দেশে ফেরা ও গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যপ্রিয় আক্তার। যে আমরা এখন এই সরকারের অধীনেই নির্বাচনের জন্য প্রস্তুত আমরা হব। আর এই তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে অযথা তো ধূম্রজাল সৃষ্টি করে লাভ নাই, ধোঁয়া সৃষ্টি করে লাভ নাই। তিনি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যেহেতু আরপিও হয়েছে অনুপস্থিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমি মনে হয় আমার ক্ষুদ্র চিন্তা যেহেতু ওনার সঙ্গে আমার যোগাযোগ নাই, কথা বলতে পারি না, কাজে উনার বিষয়টা আমি আসলে স্পষ্ট করে বলতে পারবো না। এই ধারণা নিয়ে কথা বলাটা উচিত হবে না নেতাদের সম্বন্ধে। কাজেই স্বাভাবিক ধারণা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবেন, তার যথাসময়ে তিনি বাংলাদেশে চলে আসবেন।
আর বাকি ওনার ব্যক্তিগত অভিপ্রায় কি, ইচ্ছা কি, এটা জানার ক্ষমতা আমার নাই, যোগাযোগ আমার নাই এবং বুঝারও নাই। যদি কথাবার্তা বলতাম, যে একটা কথা বলতাম, হাই হ্যালো বলতাম, তাহলে তো বুঝতে পারতাম ওনার মনোভাব কি। কাজে এই বিষয়টাতে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভাই। ওনার ফেরা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। আমি এটা চাচ্ছি না। আর গণভোট, জি, গণভোটের বিষয়টা তো সুস্পষ্ট। গণভোট এখন হচ্ছে এবং গণভোট হচ্ছে নির্বাচনের দিনেই। এখন সরকার একটু বেকায়দায় পড়ে গেছে। ঝুঁকির মধ্যে পড়ে গেছে। জামাত সহ এনসিপি সহ সবাই ঝুঁকির মধ্যে পড়ে গেছে। সেটা হচ্ছে গণভোটে সংস্কার হেরে না যায়। কারণ গণভোটের পক্ষে আওয়ামী লীগ তো ভোট দিবেই না। অর্থাৎ ওই সংস্কারের পক্ষে তো আওয়ামী লীগ কোনো ভোট দিবেই না। তাহলে আওয়ামী লীগের ভোটগুলো যেদিকে যাবে সেদিকে একটা বিশাল না পড়বে। তারপরে যদি আরো কোন রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অবস্থানগত কারণে এখন সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট নাও দিতে পারে। তাহলে তারা হ্যাঁ ভোট দিল না বা ভোট দানে বিরত থাকলো, আর আওয়ামী লীগ একচেটিয়া নাতে ভোট দিয়ে গেল। তাতে কি হচ্ছে? এখানে না ভোট সামনে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এই জন্য সরকার একটু বিএনপির অনেকে অপছন্দ করছে হাবুটের অনেক কিছু, মানে গণভোটের আমি অনেক কিছু বিএনপির বিএনপির নাম অনেকে অপছন্দ করছে। বিএনপির নাম বলছি না। আমি বলছি অনেকেই মনে করে যে হ্যাঁ ভোটটা তাদের জন্য সহায়ক হবে না। আর আরেকটা জিনিস আমি বলেছিলাম যে তোমার সঙ্গে পরশুদিন বলেছিলাম যে আমাদের যে ট্রায়ালটা হয়েছে প্রসিকিউশনটা খুবই দুর্বল ছিল। এই প্রসিকিউশনে কারো ফাঁসি হতে পারে না। এই কথাটা আমি তোমার কাছে স্পষ্ট করে বলেছিলাম। তারপরেও বিচারককে ধন্যবাদ দিয়েছিলাম যে জনগণের প্রত্যাশা ছিল শেখ হাসিনার ফাঁসি হোক। আপনি সেই প্রত্যাশা পূরণ করেছেন। তার জন্য জনগণের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম, কৃতজ্ঞতা জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন যে প্রসিকিউশন বা মামলাটাকে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করার যে প্রচেষ্টা, এইটা প্রচন্ড দুর্বল ছিল। এখানে একটি চার্জও প্রমাণিত হয় নাই এবং কোনটাতেই ফাঁসি দেওয়ার মতো এরকম এলিমেন্টস বা ইনগ্রেডিয়েন্ট ছিল না। যার ফলে দেখেন আজকে সরকার, আমি একটা গ্যাজেটের কপি আমার কাছে পাঠিয়েছ। সেখানে একজন বিদেশি, বাংলাদেশ বংশোদ্ভূত বিদেশি একজন বিখ্যাত লয়ার সাহেবকে এই ট্রাইব্যুনালের প্রসিকিউটরের চিফ অ্যাডভাইজার বানানো হয়েছে। মানে সে যা একদিন করে আসছে সেটা যে ভুয়া, সে যে পারে না এটা তো প্রমাণ হলো। পারে নাই বলে তো আজকে তাকে চিফ অ্যাডভাইজার দেওয়া হলো। আর এতদিন সে যে টেলিভিশনে দাঁড়ায় বিভিন্ন দেশি বিদেশি কথা বলতো, এটার জন্য ওনার একটা মিডিয়া কন্ট্রোলার দেওয়া হলো যে মুখপাত্র হিসেবে কাজ করবে। অর্থাৎ এখন থেকে আর সম্ভবত তাজুল সাহেবের কথা বলা টেলিভিশনের সামনে বন্ধ হয়ে গেল, যেটা নিয়ে আমরা আপত্তি করে আসতেছিলাম। তার মানে একজন প্রতিনিধিত্ব বা একজন স্পোক্সম্যান দেওয়া হলো, যার না পরিষ্কার বলা হয়েছে স্পোক্সম্যান, ট্রাইব্যুনালের স্পোক্স হিসেবে কাজ করবেন এই নতুন একজন লয়ার। তুমি যার গ্যাজেটটা আমার কাছে পাঠিয়েছো, কাজে বুঝতে পারছো আমরা যখন যেটা বলে আসছিলাম অনেকে তোমরা অসন্তুষ্ট হয়েছো, রাগ করেছো, হয়তো ভেবেছো যে আমরা তোমাদের বিষয়গুলোকে আমরা অন্যভাবে দেখছি। অন্যভাবে দেখছি না ভাই। যেটা আমাদের চোখে দৃষ্টিকটু লাগে, যেটা আমাদের কাছে ভুল মনে হয়েছে, আমরা দুঃসাহস নিয়ে সেই ভুলগুলো বলার চেষ্টা করছি। এটা আমরা ঝুঁকি নিয়ে বলতেছি। এতে আমাদের পাওয়ার কিছু নাই। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে আপনি চিঠিটায় দেখবেন যে চিঠিটা দেওয়া হয়েছে যে আমাদের দেশে মানুষের এত অভাব, ওনারা সব খালি বিদেশি লোক আনেন, যে এই মন্ত্রণালয় বাংলাদেশি কি বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী জনাব আফজাল শামী সৈয়দ আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার হিসাবে এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেক, মানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানুষ, খলিলুর রহমান সাহেব ব্রিটিশ, তারপর আমাদের আলী সাহেব সব আমেরিকান ব্রিটিশ মানুষজন, মানে বাংলাদেশে কি এতই অভাব? উনি অভয় প্রশ্ন। বাংলাদেশে কোনো লোক দায়িত্ব দিতে চাচ্ছে না, কারণ তারা তো পালাতে পারবে না। যারা পালিয়ে যেতে পারবে, তাদের বাসস্থান বাইরে আছে, এমন লোককে দিতে হবে। তাহলে কে আসবে দায়িত্ব বলো? এই খলিলুর রহমান কি থাকবে বাংলাদেশে? এই আশিক কি বাংলাদেশে থাকবে? এই যারা আছে তোমার এই যে আমাদের বিভিন্ন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা অন্য উপদেষ্টা সাহেবরা, এরা কয়জন, 2 একজন শুধু বাংলাদেশে থাকতে পারে। বাকিরা কি সবাই থাকবে বাংলাদেশে বলো? কাজে এরা তো ডক্টর আলী রিয়াজ তো চলে যাবে। কাজে এমন লোককে দিতে এরা নিয়ে এসে দিচ্ছে যে ভাই তোরা আপাতত কাজটা করে দিয়ে যা আমাদেরকে, তারপরে তোরা তোদের বাড়ি চলে যাস। কাজে আমি আর তোমার কথা বাড়াবো না আজকে, কারণ আমি এখন একটু পূর্ণিয়ার সঙ্গে যাবো একটু কথা বলতে। বিপুল স্টকে জি, যাবো, বিপুল স্টক বসে আছে। তবে আমি পরিশেষে তোমাকে অনুরোধ করব
দেশের জনগণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিয়েছে। তোমরা নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিও না। নির্বাচনটা যাতে হয়, এই নির্বাচনটাই বাংলাদেশের সবচেয়ে বড় মহা উৎসব বা মহা ঔষধ। এই মহা ঔষধটা যদি দিতে পারো, এটাই হবে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ঔষধ, সেটি হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটার পক্ষে আমি, এবং নির্বাচনটাকে সফল করার জন্য যা কিছু করার দরকার আমি জান প্রাণ দিয়ে করতে রাজি আছি। আর এখানে আমার সরাসরি যেহেতু নির্বাচন করছি না, আমার কোনো সরাসরি স্বার্থ নাই। ফলে আমি নির্বাচনটাকে সফল করার জন্য, আমি যেহেতু বলছি নির্বাচনটা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলাদেশের আর্থ-সামাজিক রাজনীতির একটা পথ তৈরি করে দেওয়ার জন্য, নতুন একটা গতিপথ তৈরি করে দেওয়ার জন্য এই নির্বাচনটা অত্যাবশ্যক। কাজে আমি নির্বাচনের পক্ষে। নির্বাচনটা যেভাবেই হোক নির্বাচনটা করাতে হবে, করে একটি সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। এটা আমরা কারো পক্ষে যাক বা বিপক্ষে যাক, কিন্তু একটি সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। এটার জন্য দ্রুত সময় চলে যাচ্ছে। আমাদের হাতে এখন ৩ মাসের চেয়ে কম সময় আছে। এই সময়ের মধ্যে আমাদের এটা সমাপ্ত করতে হবে। কাজে আমি সবার কাছে অনুরোধ করব, নির্বাচনে অনিশ্চয়তা কথাটা আপনারা আর কেউ বলেন না, বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন না। যারা এই কথাটা বলবেন তারাই কিন্তু গণশত্রু হিসাবে আখ্যায়িত হবেন আগামীতে। তারাই কিন্তু জনগণের কাছে ধোঁকা দিচ্ছেন, প্রবঞ্চনা করছেন, এটা বলে প্রমাণিত হবে। সবাই এক বাক্যে আসেন বলি, নির্বাচন সময় মতো হবে, সময় মতো হবে, সময় মতো হবে। এটা জনগণের দাবি, জনগণের প্রত্যাশা। জনগণ যা চায় তাই হয়। ধন্যবাদ আজকের মতো আপনাকে। পুরিয়া, ভালো থাকবেন। আগামীকালকে ইনশাল্লাহ ৯টার সময় কালকে বসতে চাই আমরা আবার। বন্দর ইস্যুতে আশা করি ইনশাল্লাহ। বন্ধ সহ সরকারের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। ওকে, থ্যাংক ইউ আক্তার ভাই, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।